যখনই কোনো একটা বিমানে উঠি, বেশিরভাগ সময় সেই বিমান হয় বোয়িং বা এয়ারবাসের তৈরি। কিন্তু অনেকেই জানে না যে এই দুই কোম্পানির প্রতিযোগিতার পেছনে আছে কয়েক দশক ধরে চলা একটি বাণিজ্যিক সংঘাত। এতে জড়িত যেসব অভিযোগগুলো আছে তার মধ্যে প্রধান হচ্ছে তারা অবৈধ সরকারি অর্থে উপকৃত হয়েছে। আজ হচ্ছে এই বিষয়টাই হচ্ছে একটু বিশ্লেষণ করা যায়। এই লড়াই শুধু বহু মিলিয়ন ডলারের এয়ারলাইন্স চুক্তির জন্য নয়, এটা সরকার এবং কি আন্তর্জাতিক বাণিজ্যিক আদালতের মধ্যেও চলে গিয়েছিল। আসল প্রশ্ন হচ্ছে ন্যায্য প্রতিযোগিতা বলতে কি বোঝায়। এটা বুঝতে একটু আমাদের পেছনে ফিরতে হয়। তখন আকাশে একটি মাত্র কোম্পানি ছিল এবং এক দেশ প্রায় পুরোপুরি আধিপত্য করত। বোয়িং 1916 সালে প্রতিষ্ঠিত হয়। ফলে তাদের বড় সুবিধা ছিল যে তারা ওই সময় একাই ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর তাদের লাভজনক একটা চুক্তি বোয়িংয়ের সাথে করেছিল। এই যে আমেরিকান আধিপত্য, এটা দেখে ইউরোপ বুঝলো যে মাত্র একটি দেশ আলাদাভাবে প্রতিযোগিতা এখানে করতে পারবে না। তাই তারা একসঙ্গে হয়ে একটি যৌথ কোম্পানি তৈরি করে। তাদের অর্থনৈতিক চিন্তা ভাবনাও আলাদা ছিল। ইউরোপের সরকার প্রায় অর্থনীতিতে ভূমিকা নেয়। এই ভাবনা থেকেই আধুনিক শিল্প ইতিহাসের অন্যতম বড় প্রকল্প তৈরি হয় এবং শক্তিশালী সরকারি সহায়তায় খুব দ্রুত সব বদলে যায়। এয়ারবাস 1970 সালে নতুন কোম্পানি হিসেবে শুরু করে। মাত্র 30 বছর পর তারা আর্থিক বিক্রিতে বোয়িংকে পেছনে ফেলে দেয়। A300 এবং A320 মডেলের সাফল্য তাদেরকে এগিয়ে দেয়। এর মূল কারণ ছিল বিতর্কিত একটি শব্দ, সাবসিডি। যুক্তরাষ্ট্র আর বোয়িংয়ের মতে এয়ারবাস ন্যায্যভাবে খেলছিল না। যুক্তরাষ্ট্র বলল এয়ারবাসের সাফল্য তৈরি হয়েছে সরকারি সাহায্যের ওপর। তারা বলল এই সাহায্য সরাসরি বেআইনি। সবচেয়ে বড় অভিযোগ ছিল সফট লোন। সরকার বিলিয়ন ডলার দিত এবং বিমান সফল হলে তবেই টাকা ফেরত দিতে হতো। এতে ঝুঁকি ছিল না বললেই চলে। বিষয়টা এতটাই বাড়ে যে যুক্তরাষ্ট্র 2005 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা অভিযোগ করে। সেই সময় ইউরোপও পাল্টা অভিযোগ তোলে। তারা বলে বোয়িংও বছরের পর বছর সাহায্য পেয়েছে, শুধু প্রকাশ্যে নয়। ইউরোপ দাবি করে যে বোয়িং মোট 23 বিলিয়ন ডলার পরোক্ষ বা লুকানো অবস্থায় পেয়েছে সরকার থেকে। ইউরোপের যুক্তি ছিল আমেরিকান সরকার সরাসরি লোন না দিলেও এই টাকাটা কোনো না অন্য পথে বোয়িংয়ের কাছে এসেছে। এর মধ্যে হচ্ছে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি, নাসা চুক্তি, তার মধ্যে রয়েছে রাজ্য সরকারগুলোর যে কর, সেই কর ছাড়, তারপর R&Dতে মানে গবেষণার জন্য অনুদান। এতে বোয়িং সামরিক বা মহাকাশ প্রযুক্তি তৈরি করে তা বাণিজ্যিক বিমানে ব্যবহার করতে পেরেছে। তার মানে হচ্ছে বোয়িং প্রতিরক্ষা এবং মহাকাশের জন্য অনুদান নিয়ে সেটা বাণিজ্যিক বিমানের ক্ষেত্রে ব্যবহার করে। মূল পার্থক্যটা এমন, যুক্তরাষ্ট্র বলছে এয়ারবাস সরাসরি পুঁজি পেয়েছে, যেমন বাবা মা ব্যবসা শুরু করার জন্য সন্তানকে টাকা দিয়েছে। ইউরোপ বলে বোয়িং সুবিধা পেয়েছে কারণ তাদের বাবা মা শিক্ষার খরচ দিয়েছে, অর্থাৎ সামরিক প্রকল্পে কাজ করার মাধ্যমে প্রযুক্তি তৈরি করতে দিয়েছে। দুই পক্ষই দাবি করে অন্য পক্ষ বাড়তি সুবিধা পেয়েছে, শুধু পদ্ধতিটা মানে উপায়টা হচ্ছে আলাদা। এবার আসি কিছু বাস্তব উদাহরণ। 3 বিলিয়ন ডলার সরাসরি সহায়তা পেয়েছে অ্যাজ এ সফট লোন হিসেবে এয়ারবাস A380 প্রকল্পে, বড় ডাবল ডেকার বিমানের জন্য, যা ভবিষ্যতে দীর্ঘ দূরত্ব বাজার দখলের লক্ষ্য ছিল। কিন্তু প্রকল্পে বড় সমস্যা দেখা দেয় এবং এখানে ব্যয় বাড়ে, কারণ ফ্রান্স এবং জার্মানির ডিজাইন সফটওয়্যার একে অপরের সাথে মিলত না। তাদের ব্যবস্থাগতভাবেও অনেক ভুল ছিল, ফলে তাদের স্বপ্ন দ্রুতই ব্যর্থ হতে থাকে। এই সময় বোয়িংও তাদের প্রকল্প কাজ করে, বাট একটু ভিন্ন সিদ্ধান্ত নেয়। তারা ছোট সাইজের দক্ষ
787 ড্রিমলাইনারে বিনিয়োগ করে, এটি সফল হয়। কিন্তু ইউরোপ বলল 787 প্রকল্পেও তারা সহায়তা পেয়েছে। কিভাবে? জাপান থেকে। বিশেষ করে জাপান সরকার সেই সময় সফট লোন প্রদান করে এবং টেকনোলজিক্যালিও তাদেরকে সাহায্য করে। তাই সাবসিডির বিষয়টা কখনোই শেষ হয় না, এটা চলমান থাকে। শেষ কথা হলো, এই লড়াই শুধু কোনো কোম্পানি বেশি বিমান বিক্রি করলো তা নয়, এটি আধুনিক বাণিজ্য বিরোধের একটি উদাহরণ। একই যুক্তি এখন বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর এবং সবুজ জ্বালানি নিয়েও শোনা যায়। এটি সরাসরি প্রভাবিত করে স্বাভাবিকভাবেই। সাবসিডি বিমানের খরচ কমায়, ফলে টিকিট দামের উপর প্রভাব পড়ে। কোন এয়ারলাইন কোন বিমান কিনতে পারবে সেটাও এতে বদলায়। আর এটাই মূল প্রশ্ন, সরকারি অর্থ এবং বেসরকারি শিল্পের সীমানা কোথায়, তা আজও কিন্তু অস্পষ্টই রয়ে গেছে। এই প্রশ্ন আজও বৈশ্বিক বাণিজ্য নীতিতে গঠনমূলক কোনো উপকার বা কোনো নৈতিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।